অপরার তখন 9 বছর। স্বভাবে খানিকটা বোকা। কোথা থেকে যেন ছুটে এসে বলল, অয়ন ভাইয়া, আমি তোমাকেই বিয়ে করব। বন্ধুরা পাশেই ছিল, শুনতে পাইনি, শুনে ফেললে রক্ষা নেই। আমি ভাবছি এটুকু মেয়ে বলে কি, নিচু হলাম, আশেপাশে বন্ধুরা আছে বিদায় ফিসফিসিয়ে বললাম, আমাকে বিয়ে করবি? হুম। সহজ সরল উত্তর, আগ্রহ জাগে। একটু দূরে সরিয়ে আনলাম ওকে। অপরার এক বদ অভ্যাস রয়েছে, নখ কামড়ানো, যা আমায় বিরক্ত করে। টেনে সরিয়ে দিলাম হাতটা। ফের মুখ তুলতেই চোখ রাঙালাম। এবার দমে গেল। নম্র ভদ্র বাচ্চাদের মতো করে তাকালো। গাল দুটো ফোলা ফোলা, দেখলেই আদর করতে ইচ্ছে হয়। আগ্রহ ধরে রাখতে পারছি না। আমাকে কেন বিয়ে করবি? তোমাকে বিয়ে না করলে তো আমি খেলতে পারবো না। খেলতে পারবি না? ওমা, বিয়ের সাথে খেলার কি সম্পর্ক? ছোট্ট অপরা হাত উঁচু করে ইশারা করল। দেখলাম আমাদের পাশের বাড়ির নীলাকে, হাসছে মুখ টিপে। বিষয়টা বুঝতে পারলাম, সমবয়সী নই আমরা, তবে একসাথে খেলতাম আগে। এখন কথা অবধি হয় না। এমনটা হলো আমি স্কুল বদল করার পর। 2 বছর আগে ক্লাস 9-এ ভর্তির সময় বাবা স্কুল চেঞ্জ করে দিলেন, কারণ সেই স্কুলে বিজ্ঞান বিভাগ নেই। তখন নীলা 7-এ পড়ছে। এরপর গত 2 বছরে আমাদের কথা হয়নি। কেন হয়নি জানি না, হয়তো চোখের আড়াল হতেই মনের আড়াল হয়ে গিয়েছিলাম। তবে 2 বছর পর আজকের ঘটনায় মনটা কেমন করে উঠল। আমার 17 বছরের হৃদয়ের দহনটুকু আরও বৃদ্ধি পেল। তবু সাহস করে কথা বলা হলো না। আর তারপর কেটে গেল অনেকগুলো বছর। এখন আমি অনার্স শেষ বর্ষে। ভালোই চলছে পড়াশোনা। এরই সাথে যেটা বেশি চলছে তার নাম দহন। ছটফট কিংবা চিত্তচেরা আবেদন। হৃদয় মাঝারে একটি ফুল ফুটেছে, সেই ফুলের নাম নীলা। গল্পটা এখান থেকেই শুরু। অপরা এবার কলেজে উঠেছে। হইচই চলছে বাড়িতে। সবাই ভেবেছিল এই বুঝি পা ফসকে যাবে ষোড়শী অপরার। রেজাল্ট দেওয়ার আগ মুহূর্ত অবধি প্রায় সকলেই সান্ত্বনা দিচ্ছিল, মন খারাপ করিস না রে অপরা, এবার চাঁদ না উঠলেও সামনের বছরেও যে চাঁদ উঠবে না এ কথা তো সত্য নয়। কেউ কেউ বলল এটা কোনো বিষয় নাকি। দেখলি না কি সব ভাইরাল হলো। কত বছরের পর বছর পড়াশোনার পেছনে লেগে থেকে শেষে উত্তীর্ণ। তাছাড়া আদু ভাইও তো সর্বশেষ প্রমোশন পেয়েছিল, তুইও পাবি। এসব নানান জল্পনা কল্পনার মাঝে অপরাধ চুপ, শুকনো তার মুখ। অয়ন বসেছিল ফোন নিয়ে। রেজাল্ট পাওয়ার সাথে সাথে জানালো সকলে বিস্মিত। তাদের বোকা ব্রেনে গোবর বোঝাই থাকা অপরা নাকি পাশ করেছে। শুধু কি পাশ, একটুর জন্য এই গ্রেডটা মিস হয়ে গেল। হরেক রকমের মিষ্টি আনা হলো। পুরো বাড়িটাই এখন অপরার কবজায়। এত সময় চুপ ছিল রেজাল্টের টেনশনে, এখন ফুরফুরে তার মেজাজ। একটু নাচতে পারলে শান্তি মিলত। পাড়ার কাকিদের নাকের ডগার সামনে দিয়ে কোমর দুলিয়ে চলতে ইচ্ছে হচ্ছে। তবে সেই ইচ্ছে পূর্ণ হলো না। দেখতে দেখতে অপরার কলেজের এডমিশনও হয়ে গেল অয়নের কলেজেই। অয়নের কলেজ আর ভার্সিটি একসাথেই। একটুর জন্য সিট পেল অপরা। নাক ছুঁই ছুঁই বলা চলে। ওর রোল হলো সবার শেষে। এই নিয়েও এক বিস্তর হাসি ঠাট্টা। অপরা তখনও চুপ, মাঝে মাঝে নাক ফুলায়। ক্ষোভ থেকে নয়, বরং এটা ওর সহজাত। জুনিয়রদের নবীন বরণে কি পড়বে এ নিয়ে দ্বিধায় পড়ল 24 বছর বয়সী টকবগে যুবক অয়ন। একের পর এক পাঞ্জাবি সরিয়ে রাখছে, কোনোটাই মেলাতে পারছে না। চা দিতে এসেছিল অপরা। অয়ন খেয়াল করলো। শোন, এদিকে আয় তো। অপরা এগিয়ে এলো, মুখটা রাখলো ফুলিয়ে। তা দেখে অয়ন বলল, প্যাঁচার মতো তাকিয়ে আছিস কেন? আজ না তোর নবীনবরণ? হুম। যাবে কখন? সেজেগুজে বের হতেই তো 3 ঘন্টা। এই তো যাচ্ছি। পাঞ্জাবিগুলো দেখে রাগ হচ্ছে অয়নের। সে বলল, দেখ তো কোনটাতে আমায় বেশি মানাবে, আই মিন খুব হট লাগবে। মেয়েদের লাইন যেন লাগে। মাথা ঝাঁকালো অপরা। একটু লক্ষ্য করেই একটা সি গ্রিন কালারের পাঞ্জাবি বের করলো। ভীষণ সুন্দর এটা। অয়নের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল। এটা আপনাকে খুব ভালো মানাবে। হেসে ফেলল অয়ন। অপরা অবশ্য এর কারণ জানে না। সে ঠাই দাঁড়ালো। কিছুই বোধগম্য হলো না। দেখলো দুই একবার নাড়াচাড়া করে পাঞ্জাবিটা রেখে দিয়েছে অয়ন। তোর চয়েস কি রে? ব্র্যান্ড সেন্স দেখছি খুবই খারাপ। অপরা কথা বলল না। সে মুখ গোমরা করে চলে গেল। ঘটনাটা দিনের মধ্যে ভাগের। নতুন বান্ধবীরা খুব রিকোয়েস্ট করলো শাড়ি পরার জন্য। অপরা নিজেও শাড়ি পছন্দ করে বেশ। সময় কম, চটপট শাড়িটা আয়রন করলো সে। তারপর রেডি হলো 5 মিনিটে। চোখের নিচে হালকা কাজল আর ঠোঁট রাঙালো হালকা রঙে। গায়ের রংটা অধিক সুন্দর হওয়ায় বেশি প্রসাধনী দরকার হয় না।
একটু মাস্কারা দিতেই চোখের পাপড়িগুলো কেমন বড় দেখায়, পুরো মুখের নকশাই বদল। নীলা ভার্সিটির সেরা সুন্দরীদের একজন, নিজেকে সাজাতে পছন্দ করে। দেখলেই মনে হয় ইস কি গোছানো মেয়েটি। সাথে আফসোসও হয় অমন সুন্দর মেয়ে নাকি প্রেম করে না। বিশ্বাস করা যায় কি আদৌ? যায় না, তবে এমনটাই হয়েছে। 21 বছরের এই যুবতী এখনো সিঙ্গেল ট্যাগ নিয়ে ঘুরে ফেরে। নীলাকে প্রপোজ করা প্রতিটি ব্যক্তি হৃদয় হাতে করে প্রত্যাখ্যান হয়ে বাড়ি ফিরেছে। জুনিয়র ছেলেগুলো হা হয়ে দেখে। মাঝে মাঝে শোনা যায় আফসোসের সুর। সিনিয়র আপুগুলো এত সুন্দর হয় কেন? কপাল পোড়া। প্রতিবারের মতো আজও সেটা কানে এলো নীলার। হেসে জবাব দিল, প্রায় সকলেরই কপাল পোড়া। জুনিয়রদের জন্মগত ক্রাশ হয় সিনিয়র, আর নিজের ক্লাসের মেয়েগুলো ওদের কাছে পেতনি, তাই আর প্রেম হয়ে ওঠে না। শেষমেশ কপাল হাতে আফসোস করতে হয়। শেষ বাক্যে নীলার ঠোঁটটা একটু বেশি প্রসারিত হলো। জুনিয়র ছেলেগুলোর বুকের বাঁ পাশে হাত। মনের ভিতর ঝড় তুলে দিল সিনিয়র আপুর কণ্ঠটা। অয়ন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। নীলার এত লেট হচ্ছে কেন? মেয়েটি আজ আসবে তো? এই যে 2 মাইল দূরে গিয়ে ফুল আনলো, টকটকে তাজা গোলাপ। এসব তো বৃথা যাবে। তবে মরমরা হয়ে এলো, বসলো শব্দহীন। নীলা যখন আসে তখন একটার কাছাকাছি, প্রায় আধ ঘন্টা লেট। বুকের ভেতর উত্তেজনা কাজ করছে। নীলার কলেজ ছিল ভিন্ন, তবে ভার্সিটি এক। গত 2 বছর একটা সাধারণ বন্ধুত্ব হয়েছে, যেমনটা ছিল সেই ছোট্ট সময়ে। অয়নের হাতের ফুল দেখে নীলা বলে, গোলাপ? স্পেশাল কিছু? বিলম্ব করতে চায় না অয়ন, সরাসরি বলে। আই লাভ ইউ নীলা। মুক্ত ঝরার মতো হাসি ঝরে নীলার। এতে অয়নের ভয় হয় মেয়েটি ওকে ফিরিয়ে দিবে না তো। বন্ধুরা গভীর দৃষ্টিতে তাকিয়ে, টান টান উত্তেজনা। এই বুঝি প্রত্যাখ্যান হবে? শত নারীর ক্রাশ অয়ন, অথচ ঘটনা ঘটলো উল্টো। নীলা ব্যাগ থেকে ফুল বের করে বলল। আমিও ভালোবাসি অয়ন। চারপাশ থেকে আওয়াজ আসতে লাগলো। সকলেই বাহবা দিচ্ছে। অয়ন এতটা আশা করেনি, তবে এটা কনফার্ম ছিল নীলার মনে ওর জন্য সফট কর্নার আছে। পুরো দুপুরটা একসঙ্গে কাটালো ওরা। নবীন বরণ হলো বিকেলে। অন্যদিকে বন্ধুদের যন্ত্রণায় হাজার খানেক ছবি তুলেছে অপরা। মানুষ ইদানিং ছবি তোলার জন্য ব্যাকুল। ফেরার পথে অপরা দেখলো অয়নের বুকে মাথা গুজে আছে নীলা। লজ্জায় লাল হয়ে এলো মুখ। অয়ন ভাইয়া নীলাপুর সাথে প্রেম করছে? অয়নের ফিরতে লেট হলো। বাড়ির সবাই তখন ঘুমিয়ে চল। অপরার নাম্বারে কল করলো সে। 2 বার কল করার পর ফোন রিসিভ করলো মেয়েটি। ঘুম জড়িয়ে আশা কণ্ঠ। হ্যালো। অপরা, ফোন ধরিস না কেন? দরজা খুলে দে জান, আমি বাইরে দাঁড়িয়ে। কোন দরজা? ঘুমে ঘুমে জবাব দিল অপরা। আর এতেই অয়নের রাগ বেড়ে গেল আকাশ চুম্বি। ঠাটিয়ে মারবো গালে। বললাম না বাইরে দাঁড়িয়ে? 2 মিনিটের মধ্যে নিচে নামবি। কিছুটা সজাগ হলো অপরা। অয়ন ভাই এত রাতে? তখনই মনে পড়লো নীলাপুর সাথে দেখেছিল আজ। হয়তো ঘোরাঘুরি করে ফিরতে লেট হলো। হাই তুলে অপরা চোখের ঘুম সরিয়ে বেরিয়ে আসে। অয়ন সবে ফোন তুলেছে, মেজাজ গরম। অমনি করে কলা পসিবল গেট খোলার শব্দ এলো। অপরা জুবুথুবু হয়ে দাঁড়িয়ে। অয়ন বলল, এতক্ষণ লাগে? কাচুমাচু করছে অপরা। অয়ন ভ্রু নাচিয়ে শুধালো, কোথায় ছিলি? আমি ঘরে ঘুমিয়েছিলাম। তুই ঘুমেই থাক, যা দরজা লাগা। গরম লাগছে, সাথে পেটের ক্ষুধা। শার্টের বোতাম খুলতে খুলতে অয়ন বলল, খাবার গরম কর, ক্ষুধায় পেটের ভিতর দৌড় প্রতিযোগিতা চলছে। বিনা বাক্যে খাবার গরম করে এনে দিল অপরা। অয়ন হাত মুখ ধুয়ে এসে বসলো। ভাত বাড়ার সময় অপরা বলল, ডালের সাথে লেবু দিব নাকি আচার? ফোনে কিছু করছে অয়ন, খুব সম্ভবত চ্যাটিং। অপরা ফের বলল, অয়ন ভাইয়া, আচার খাবে নাকি লেবু? আচারই দে। বয়াম এনে দিয়ে চলে যেতে নিলেই অয়নের গলা। ওই, হুম? এগুলো কে সরাবে? বস, খাওয়া শেষ হলে যাবি। এবার রাগ হলো অপরার। লোকটা পেয়েছি কি? মগের মূল্য নাকি শ্বশুর বাড়ি? অনিচ্ছা থাকা সত্ত্বেও বসতে হলো তাকে। অয়ন খেলো সময় নিয়ে। 2-1 এটা সেটা এনে দিতেও হলো। ঘুমে টলে যাচ্ছে অপরা। অয়নের ধমকে উঠে দাঁড়ালো। শটান হয়ে রইল কিছু সময়। নিজের প্লেট অবধি নিল না অয়ন। হাত ধুয়ে এসে সোজা নিজের ঘরের পথে চলে যাচ্ছে। এদিকে অপরার হয়তো বুদ্ধি হারিয়ে ফেলার উপক্রম। অয়নের এইটো প্লেটের দিকে তাকিয়ে ওর মনে হলো ছেলেটা বুয়ার মতো খাটালো তাকে। অপরা কলেজ থেকে ফিরল। পোশাকটি একদম ঘামে ভেজা। সদর দরজা দিয়ে প্রবেশ মাত্রই চেঁচিয়ে উঠল অয়ন। এতে চোখ ছোট ছোট করে চাইল ষোড়শী।
অয়ন এগিয়ে এসে বলল। এ কি রে, তুই কি কলেজে গিয়ে গোসল করে এসছিস? মেয়েটি ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। মানুষটা সর্বদা উল্টাপাল্টা কথা বলে। কলেজে কেউ গোসল করতে যায় না অয়ন ভাই। তোকে দেখলে মনে হয় গোসল করতে গিয়েছিস। এভাবে ভিজে একাকার। সরল চোখে তাকালো অপরা। রিক্সা পাইনি, এতটা পথ তাই হেঁটে আসতে হয়েছে। পাড়ায় কি সব ঝামেলা হয়েছে তাই রিক্সা আসছে না? কিসের ঝামেলা? আমি তো জানি না। অপরা ব্যাগ নিয়ে নিজ রুমের দিকে এগোলো। অয়নের হাতে পেয়ারা ছিল, মাত্রই ছাদ বাগান থেকে পেরে এনেছে। সেটাই কামড়ে নিয়ে বলল। মা, আমি বের হলাম। এই ভর দুপুরে কোথায় যাচ্ছিস? ভেতরের ঘর থেকে জবাব দিলেন মা। অয়ন বলল। পাড়ায় নাকি রিক্সা আসছে না, দেখি কি সমস্যা। অয়ন চলে গেল। অপরা নিজ ঘর থেকে উকি দিয়ে দেখলো সেটা। সে মূলত একটু মিথ্যে বলেছে। রিক্সা আসছিল না এটা ঠিকই, তবে গোপন কারণে ছুটে আসতে হয়েছে তাকে। সেই জন্যই ঘেমে গেছে। আর বিষয়টি আপাতত কাউকে বলা যাবে না। ড্রেস বদল করে এলো অপরা। তারপর রান্নাঘর থেকে খাবার নিতে নিতে শুধালো। বড় মা, পুঁইশাক কেন রান্না করেছো? আমি তো খেতে পারি না। বড় মা ছোট ছোট চিংড়ি দিয়ে পুঁইশাক রান্না করেছেন। মোটামুটি বাড়ির সবাই এটি পছন্দ করে থাকেন। এই অপরাই একমাত্র ব্যক্তি যে পুঁইশাক খায় না। তার নাকি ভালো লাগে না, কেমন গলা দিয়ে নামে না। মাঝে মধ্যে শাক খেতে হবে আম্মা, না হলে তো আপনার শরীর আরো শুকিয়ে যাবে। যেভাবে দিন দিন শুকিয়ে যাচ্ছিস। অপরা কথা বলল না। সে আপন মনে ফ্রিজ থেকে ডিম নিয়ে ভাজতে লাগলো। বড় মা ক্লান্তি নিঃশ্বাস ফেলে বললেন। গোসল করে নিতি। ক্ষুধা লেগেছে খুব। ক্যান্টিনে কি সব বিক্রি করা হয়, একদমই খেতে পারি না আমি। মেয়েটির কথাবার্তায় কেমন একটা মায়া মিশে আছে। দেখলেই ভেতরটা কেমন করে উঠে। বড় মা অপরার কোমর অবধি খোলা চুলগুলো খোপা করে দিলেন। তারপর পুঁইশাক থেকে কিছু চিংড়ি মাছ উঠিয়ে প্লেটে দিলেন। অপরা প্লেট নিয়ে যেতে যেতে বলল। দাদিজান খেয়েছে? খেয়েছে, জোর করে খাওয়ালাম, তোকে ছাড়া খেতেই চায় না। শেষে বললাম অপুকে তো বিয়ে দিতেই হবে, তখন কি করবেন। এরপর কিছু সময় চুপ করে থেকে খাবার খেয়ে নিল। অপরা হেসে ফেলল। এই বাড়ির প্রতিটা মানুষ ওর ভীষণ আপন, তবে দাদিজান সব থেকে বেশি। এই মানুষটার জন্যই কিনা সে বেঁচে আছে। অয়ন পাড়ার ক্যারামের দোকানে এসে বলল। কিরে, পাড়ায় রিক্সা কেন আসছে না? একজন বলল। আসছে তো, তবে সোলাইমান বড় ঝামেলা করছে, তাই একটু গন্ডগোল লেগেছিল, তখন অফ ছিল। অয়ন বুঝলো বিষয়টা মোটেও সহজ নয়। সুলাইমান পাশের পাড়ার ছেলে, একদমই বিগড়ে যাওয়া যাকে বলে। প্রায় সময়ই এই পাড়ায় এসে ঝামেলা করে। এই নিয়ে দুই পাড়ায় কতবার যে বিচার বসলো, তবু শোধরায় না সুলাইমান। ক্যারাম খেলতে খেলতে হঠাৎ চোখ পড়ল দোকানে। নীলা এসেছে জিনিসপত্র কিনবে বলে। দুজনে ইশারায় কথা বলল। তারপর জিনিসপত্র কেনা হলে একটু আগে পরে করে চলতে লাগলো। দোকান থেকে বেশ কিছুটা দূরে এসে অয়ন বলল। তোমায় না বলেছি একা একা দোকানে আসবে না? ওর কথায় মুখ টিপে হাসলো নীলা। তারপর বলল। আসলে কি সমস্যা? কি সমস্যা মানে? বিরাট সমস্যা। দোকানের পাশেই ক্যারাম খেলা হয়, কত ছেলেরা এখানে বসে থাকে, ওরা তো চোখ দিয়ে গিলে খাবে। আরেক দফায় হাসলো নীলা। তারপর বলল। কত বছর ধরে এ পাড়ায় আছি, কেউ কিছু বলার সাহস পায়নি। অয়ন পুরো হতাশ হলো। মেয়েটাকে বোঝাতে পারছে না। ও খপ করে এই যুবতীর হাত ধরে ফেলল। চোখে চোখ রেখে বলল। তুমি বুঝতে পারছো না, হয়তো সবাই সামনে ভালো ব্যবহার করে, কিন্তু আড়ালে ওদের কথাবার্তার শেষ নেই। আচ্ছা, বুঝেছি মশাই, এত চিন্তা করো না তো। কেন চিন্তা করব না? চিন্তা তো করবই। পাড়ার সব থেকে সুন্দরী আমার গার্লফ্রেন্ড, চিন্তা তো করতেই হবে। ওর এহেন কথায় না হেসে পারল না নীলা। ও শব্দ করে হেসে ফেলল। আর সেই হাসির দিকে তাকিয়ে রইল অয়ন। কোনো মানুষের হাসি এত সুন্দর কেন হবে? ছোট চাচার মেয়ের নাম কথা। অপরার থেকেও 2 বছরের ছোট। স্কুলে পড়ছে ক্লাস 8। মেয়েটির একটি স্বভাব রয়েছে, পুরো পাড়া ঘুরে ফিরে খবর নিয়ে আসা। অপরা পেয়ারা মাখা করেছে, সেটা নিয়েই বসেছে ওরা। এক টুকরো পেয়ারা নিয়ে শুধালো। বল, তোর কাছে আজকে কি খবর আছে? কথা সিরিয়াস হয়ে বসলো, যেন সংবাদ পাঠ করবে। তারপর বলল। খবর আছে গো অপুবু, খবর ভীষণ গুরুত্বপূর্ণ। তাই বলে ফেল, দেরি করিস না। সোলেমান ভাই পাড়ায় এসেছিল, এসে পাড়ার ছেলেদের সাথে ঝামেলা করেছে, আর সেই নিয়ে প্রায় মারামারি হতে গিয়েও হয়নি। এই খবর জানে অপরা, আসার পথেই দেখে এসেছে, তাই জমলো না বিষয়টা। ও মুখ বাঁকিয়ে শুধালো। ভালো কোনো খবর নেই, এটা তো জানি।
আরও আছে, পাশের বাসায় রুবিনা বাবুকে বিকেলে দেখতে আসবে। ছেলে নাকি বিশাল ব্যবসায়ী, টাকা পয়সার কোনো কমতি নেই। এই খবরটা পছন্দ হলো অপরার। রুবিনা বউ এবার এইচএসসি দিয়েছে, মোটামুটি সুন্দরী এক মেয়ে। অনেক মাস ধরেই বিয়ের কথাবার্তা চলছে, তবে কোনো এক কারণে হচ্ছে না। আজ আবার ছেলেপক্ষ দেখতে আসবে। ভালোই হলো, বিকেলটা ঘুরে আসা যাবে। ওরা দুজনে পেয়ারা মাখা শেষ করে বের হচ্ছিল। অয়ন ডেকে উঠল। কোথায় যাচ্ছিস? অপরা চুপ, কথা বলল। রুবিনা বুদের বাসায়। ও, তার আগে আমাকে কিছু কাজ করে দে তো। কথার মুখ চুপসে গেল। অপরা নিজেও বিরক্ত। এই লোক সবাইকে দিয়ে কাজ করায়, নিজে কিচ্ছু করে না, যেন বাড়ির একমাত্র রাজপুত্র। অথচ ছোট চাচার ছেলে কিয়ান ভাই, সে তো সবার বড়, সব কাজ নিজে করে, কাউকে দিয়ে করায় না। কথা গেল চিলেকোঠার ঘরে। ওখানেই ভাইয়াদের খেলার জিনিসপত্র আছে, মার্বেল, লাটিম, ব্যাট বল, আরো কত কি। এসব নিজেই খুঁজে আনতে পারত অয়ন, অথচ সে গেল না। অন্যকে খাটাতে তার মজা লাগে। অপরাধ মুখ ফুটে বলেই ফেলল। নিজে গিয়েই তো আনতে পারতেন। অয়ন ঘাড় ঘুরিয়ে চাইল। মেয়েটা বড় চ্যাটাং চ্যাটাং কথা বলে। তারপর উঠে এসে একদম বরাবর দাঁড়ালো। কথাকে না পাঠিয়ে তোকে পাঠানো উচিত ছিল। মেয়েটার মুখ রক্তশূন্য হয়ে গেল। ভ্রুকুঞ্চিত করে বলল। আমি কেন যাব? তুই যাবি না মানে? তুই তো যাবি, সব কাজ তোকে করতে হবে। আমি না তোর বর হব? আর বরের সেবা করা তো স্ত্রীর ধর্ম। অয়নের কথায় অপরাধ চোয়াল ভাগার উপক্রম। কোন ছোটবেলায় সে বলেছিল, অয়ন ভাই তোমাকে বিয়ে করতে চাই? সে ঘটনা টেনে হিস্ট্রে লোকটাকে খাটাতে থাকে। অপরা হতাশ, তার বলার ভাষা নেই। এক বাক্স জিনিস নিয়ে নামলো কথা। সে পুরো ঘেমে গেছে। গুড। কথা কলি, তোর জন্য চকলেট আছে। চকলেটের কথা শুনে কথার মুখশ্রীতে আলো এসে ধরা দিল। হাসি হাসি মুখে চাইল সে। অয়ন চকলেট বের করে দিল। অপরা তাকিয়ে আছে দেখে ভ্রু নাচিয়ে শুধালো। কি? তোর জন্য আনিনি, এগুলো শুধু কথা কলির। তোর জন্য লবডঙ্কা। বইয়ে গেছে ওনার চকলেটের। অপরা ভিঞ্চি কেটে চলে গেল। কথা পেছন থেকে বলল। আমার থেকে ভাগ দিব তোমায়, অপুবু রাগ করো না। অয়ন পেছন দিকে চেয়ে হেসে ফেলল। এই মেয়েটা আস্ত এক বোকা, অল্পতেই রেগে মেগে অস্থির হয়ে যায়। তবে বলা বাহুল্য, অপরার ভেতর মায়া একটু বেশি। তার রাগ যত দ্রুত ওঠে, তার প্রশমন হয় তার থেকেও বেশি দ্রুত। অঘটন ঘটে গেল। অপরার কথা গিয়েছিল রুবিনা বুদের বাড়িতে। তাকে ছেলেপক্ষ দেখতে আসবে বলে পাড়ার অনেকেই ভিড় জমিয়েছিল। সমস্যা সেটা না। সমস্যা হলো ছেলেপক্ষ রুবিনার বদলে অপরাকে পছন্দ করে নিয়েছে। এই নিয়ে রুবিনাবুর মা চেঁচামেচি করছেন। দু এক কথা শুনিয়েও দিলেন। অপরার যে কি খারাপ লাগলো, ও চলেই আসছিল। ঠিক তখনই তিক্ত কথাগুলো কানে এলো। রুবিনার মা বললেন। কপাল, সবই কপাল। ছোট সময় বাপ মারে মারছে, তারপর এত বছর ধরে পরের বাড়িতে পড়ে আছে, খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এখন অন্য বাড়ির জামাই নিয়ে টানাটানি শুরু করছে। কথাগুলো শুনে অপরাধ দু চোখ বেয়ে জল নেমে এলো। ও শুধু বলল, আমি বাবা মাকে মারিনি চাচি, আমি মারিনি। এইটুকু বলেই দৌড় লাগালো অপরা। কথা সেদিকে তাকিয়ে বলল। কাজটা ঠিক করলে না চাচি। রুবিনা বুকে দেখতে আসা এমন অবস্থায় পড়বো যদি জানতাম, জীবনেও আসতাম না। তবে কাজটা তুমি ভালো করলে না। কথা আক্রোশ নিয়ে ফিরে এলো। এসে দেখলো অপুবু ছাদে গিয়েছে। সেখানে বসে বসেই কান্নাকাটি করছে। ও গিয়ে পাশে বসলো। অপুবু, তুমি মন খারাপ করবে না। অপরার কি যে খারাপ লাগছে। এত বছরের মধ্যে প্রথমবার তার মনে হলো ও এবাড়ির কেউ না। কেউ না মানে কেউ না। অপরা রাতের খাবার খেলো না। অজুহাত দিল মাথা ব্যথার। কথা কিছু বলতেও পারছে না। অপুবুর করা নিষেধাজ্ঞা রয়েছে। ও শুধু মন খারাপ করে বসে আছে। অয়ন একটু পরে বাড়ি ফিরেছে। সোলাইমানের বিষয় নিয়ে আজ আসর বসেছিল। ছেলেটা আস্ত এক বেয়াদব। এভাবে প্রভাব খাটিয়ে পাড়ায় অশান্তি তৈরি করবে, এটা হতে পারে না। এসে শুনলো অপরা নাকি মাথা ব্যথা। ও আমলে নিল না। তবে এক পর্যায়ে দেখলো কথা অন্যমনস্ক। ডাক পড়তেই চমকে উঠেন। কি রে কথা কলি, তোর আবার কি হলো? ওই বাদরটার সাথে সাথে তোরও মাথা ধরল নাকি? আমতা আমতা করে কথা বলল। না ভাইয়া, কিছু হয়নি আমার। খাবার খেতে লাগলো কথা। তবে অয়ন দৃষ্টি ফেরাতে পারলো না। ওর মনে হলো কিছু যেন লুকোচ্ছে এই কিশোরী। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে অয়ন বলল। কথা কলি, আমার রুমে এসো। কথা চুপচাপ অয়নের রুমে গেল। কোনো কথা বলল না। অয়ন সরাসরি শুধালো। কি হয়েছে? চোখ মুখ শুকনো লাগছে যে? কিছু হয়নি ভাইয়া।
মিথ্যে বলছো কেন? অপরার মিথ্যে ধরা যায় না, তবে তুমি কিন্তু একদমই মিথ্যে বলতে পারো না। সত্যিটা বলো। শেষটা একদম ধমকে সুরে বলল অয়ন। এতেই কেঁপে উঠল কথা। তারপর আমতা করে বলল, বিকেলে রুবিনা বুদের বাড়িতে গিয়েছিলাম। ছেলেপক্ষ অপুকে পছন্দ করেছে, সেই নিয়ে চাচি কথা শুনিয়েছে। অয়ন ভ্রু কুঞ্চিত করে চাইল, তারপর বলল, কি বলেছে? বলেছে অপু ছোটবেলায় মা বাবাকে মেরেছে, তারপর পরের বাড়িতে থাকছে, খাচ্ছে, ঘুরছে, এখন আবার অন্যের বাড়ির জামাই ধরে টানাটানি করছে। ক্রমেই অয়নের মেজাজ গরম হয়ে গেল। অপরাকে কথা শোনানোর সাহস হয় কি করে? রাত তখন 11টা। রুবিনাদের বাড়িতে অয়ন এসে দাঁড়ায়। দরজায় ঠকঠক করতেই ভেতর থেকে জবাব এলো। কে? চাচি, আমি অয়ন, দরজা খুলেন। দরজা খুলে গেল। রুবিনা জেগেই ছিল। ও ছুটে এসে দাঁড়ালো। অয়নের মুখশ্রী ফ্যাকাশে। একটু দূরে অপরা দাঁড়িয়ে আছে, তার মাথা নত করা। অয়ন ভাইয়া, তুমি শোনো কথাটা। রুবিনাকে থামিয়ে দিল অয়ন, তারপর শক্ত করে বলল, তোর কিছু বলতে হবে না, আমি চাচির সাথে কথা বলবো। রুবিনার মায়ের মুখটা গোমরা করে রাখা। তিনি থমথমে কণ্ঠে বললেন, দেখো অয়ন, এই রাত বিরেতে ঝগড়া করার মানে দেখি না। এত ভালো পাত্র ছিল, অথচ আপুর জন্য গেল ভেস্তে। অয়নের মেজাজ গরম হয়ে আছে। ও পাশ ফিরে দেখলো অপরার মাথাটা নত করে রাখা। অপরা কি সেদে বলেছে আমাকে পছন্দ করে? বলেনি, তাই তো? তাহলে ওকে কেন দোষ দিচ্ছেন? আর চাচি, ও আমাদের বাড়িতে থাকে, আমাদের বাড়িতে খায়, আপনার সমস্যা কেন হয়? অপরা দাদিজানের প্রিয় হয়ে এসছে, আমাদের বাড়ির মেয়েও। আশা করছি ভেবেচিন্তে কথা বলবেন। রুবিনা থমথমে মুখে দাঁড়িয়ে রইল, তারপর মায়ের দিকে চেয়ে বলল, তোমাকে বলেছিলাম মা, তুমি শুধু শুধু কথা শোনালে, ভালো লাগে না আমার। রুবিনা নিজ ঘরের দিকে এগোলো। ওর মায়ের মুখটা আধারে ডুবে গেছে। এই অপরা মেয়েটার জন্য অয়ন এসে হুমকি ধুমকি দিয়ে গেল। তিক্ততায় ওনার অন্তর ভরে উঠল যেন। দাদিজন নিচতলায় থাকেন, একদম সদর দরজার কাছে, তাই গেট খোলার আওয়াজ তিনি পেয়েছেন। অপু, কি হয়েছে রে? অপরা চুপ, তার গলা থেকে কথা আসছে না। অয়ন জবাব দিল, কিছু হয়নি দাদিজান, তুমি কেন ঘুমাওনি এখনো? ঘুমিয়েছিলাম ভাই, তবে ঘুম ভেঙে গেছে। অপু সাথে আছে, এদিকে আয় তো তোরা। অপরার মাথা তখনই নত করা। অয়নের রাগ হলো, ও চুল টেনে বলল, কিরে, শুনতে পাসনি? সহসাই মেয়েটির চোখ থেকে এক বিন্দু জল নেমে এলো। অয়ন রেগে গেল এবার। কান্নাকাটি করে লাভ হবে? জবাব দিতে পারলি না কেন? নাক টেনে অপরা বলল, কি বলতাম আমি? কি বলতাম মানে? যেটা আমি বলে এলাম। উনি তো মিথ্যে বলেনি। কি মিথ্যে বলেনি? পাল্টা প্রশ্ন করে ঠোঁট কামড়ে চেয়ে রইল অয়ন। অপরা জবাব দিতে পারল না। দুটো চর বসিয়ে দিব, জবাব দিতে পারে না, এখন আবার ন্যাকামি করছে। অপরার কান্না যেন গলায় এসে আটকেছে। ওর মাথায় হাত রাখলো অয়ন। চুল এমন ফ্যাকাশে কেন? অপরা কিছু বলার আগেই দাদিজান ফের ডেকে বলে উঠলেন, ও অপু, নয়ন, ঘরে আয় তোরা। আসছি দাদিজান। অপরাকে নিয়ে দাদিজানের ঘরে এলো অয়ন। দাদিজান কিছুটা অসুস্থ, বয়সের ভারে একা চলতে কষ্ট হয়। ওরা দুজন আসতেই হাতের ইশারে বসতে বললেন। বাইরে গিয়েছিলে কেন? দাদিজান শুনলে রাগান্বিত হবেন। তিনি ভীষণ স্নেহ করেন অপরাকে। অয়ন বানিয়ে বলল, তোমার নাতনি গোসা করেছিল। কেন? দুপুরে কথাগুলিকে চকলেট দিয়েছি, ওকে দেইনি তাই। তা কেন দাওনি? আমার অপু তো বেশি বেশি চকলেট পাবে। কি করব দাদিজান, তোমার অপু তো আমার যত্নই করে না। এত সময় অপরা চুপ ছিল, এবার চাইল, তারপর বলল, আমি কেন যত্ন করব? অয়ন মন খারাপের মতন করে বলল, দাদিজান, নামে তোমার অপু আমার বউ হয়, কাজে কিচ্ছু না, কোনো কথাই শোনে না। অপরা ফ্যাল করে চাই। সেই ছোটবেলার কথা এখনো কেন শোনাতে হবে? আশ্চর্য লাগে ওর। দাদিজান হাসলেন। কিছু কথা বলার আগেই অয়নের ফোন এলো, ও চলে গেল। অপরা দাদিজানকে জড়িয়ে ধরে বলল, তুমি ঘুমাও দাদি, আমি ঘরে যাই। ঠিক আছে, যা তুই, আর আমার নাতির যত্ন করিস কেমন? জবাবে অপরা বলল, পারবো না, তাকে বিয়ে করাও বুড়ি, আমাকে দিয়ে বুয়ার মতো খাটাতে থাকে, ভারী বদলোক সে। জবাবে অপরা বলল। দাদিজান হাসতে লাগলো। অপরা বের হয়ে দেখলো অয়ন কথা বলছে ভিডিও কলে, আর মানুষটি নীলা। সে প্রায় অর্ধেক ঘুমন, ভালোবাসার চুমু পাঠাচ্ছে, যা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছে অপরা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রেম করছে অয়ন আর নীলা।
এদিকে লজ্জা পাচ্ছে অপরা। সকাল সকাল ঘটনা ফাঁস হয়ে গেল। অপরা তখন সবেমাত্র এক টুকরো পরোটা মুখে দিয়েছে, অমনি ছোট মা এসে বললেন, অপু, এত বড় ঘটনা ঘটে গেল, তুই কেন বলিসনি আমাদের? অপরা তখনও বুঝতে পারেনি, ও খাবারটুকু চিবিয়ে শুধালো, কোন ঘটনা ছোট মা? রুবিনাকে দেখতে এসে তোকে পছন্দ করেছে যে, আর রুবিনার মা তোকে কথা শুনিয়েছে। অপরা মনতা ধরে রাখলো। বড় মা এসে বললেন, কি হয়েছে রে? জানো বাবা, বড় ঘটনা ঘটে গিয়েছে। রুবিনাকে দেখতে এসে অপুকে পছন্দ করেছে, আর সেই জন্য অপুকে কথা শুনিয়েছে। বড় গিন্নির দুভ্রু কুঞ্চিত হলো। এগিয়ে এসে অপরার পিঠে হাত রাখলেন। কি রে, এসব ঘটে গেল, আমরা কেন জানি না? তেমন কিছুই হয়নি বড় মা। তেমন কিছুই হয়নি, তুই বেশি বুঝিস। তোকে কথা শোনাবে আর আমরা চুপ করে থাকবো? অপরা উঠে এলো, বড় মাকে জড়িয়ে ধরে বলল, হয়েছে তো, অয়ন ভাইয়া ও চাচিকে বলে এসেছে, আর কিছু করতে হবে না। কেন হবে না? আলবাত হবে। তোর চাচ্ছু ফিলেই আমি বলবো। এত বড় সাহস! কথা বললেন ছোট মা। অপরার ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। বড় গিন্নি বললেন, ঠিক আছে, যা হবার হয়েছে। অয়ন তো বলেই এসেছে। তবে অপু, একটা কথা মাথায় রাখবি, তোকে কথা শোনালে একদম চুপ থাকবি না। অপরা বুঝতার মাচ্চার মতন মাথা নাড়ালো। এদিকে কথার লেট হয়ে গেছে। সে ক্রস বেল্ট অর্ধেক লাগিয়েই ছুটে এসেছে। আমাকে খাবার দাও, লেট হয়ে গেল। ছোট গিন্নি খাবার আনতে ছুটলেন। তার মেয়েটা সারাদিন টই টই করে ঘুরে, রাত হলে ফোন ঘাটাঘাটি করে, আর সকালবেলা পড়ে পড়ে ঘুমায়। শেষমেশ এমন লেট হয়ে যায়, আর তাড়াহুড়ো করে, যার ফলে সবাইকে বেগ পেতে হয়। অপরা আর কথা খাবার চিবুচ্ছে। কথা গাল সুযোগ পায়নি অন্তিম ঘটনা জানার, তাই এখন সতর্ক হয়ে বলল, ঘটনা কি হলো অপুবু? কি হবে? অয়ন ভাইয়া কিছু বলেনি? বলেছে, তবে এইসবের দরকার ছিল না। ঠিক হয়েছে, আরো অনেক কিছু বলার দরকার ছিল। আজ তো শয়তান মহিলা, কারোর সাথে বনিবানা হয় না। ষোড়শী চুপ। তার ইচ্ছা হয় না মানুষটার নামে খারাপ কথা বলতে, কারণ এইটুকু উপলব্ধি আছে রুবিনা বোর বিয়েটা তার জন্যই ভেস্তে গিয়েছে। যদিও সে ইচ্ছে করে করেনি, তবু ভেতর থেকে খারাপ লাগা কাজ করছে। কেন যে কাল যেতে হলো, না গেলে এমনটা হতো না। বাড়ির সব থেকে বড় ছেলে কিয়ান একদম চুপচাপ শান্ত মেজাজের। অয়নটা ঠিক যত বিচ্ছু, কিয়ানটা ঠিক ততটাই শান্ত। নিজের কাজ নিজেই করে, এমনকি আসরেও তাকে দেখা যায় না। যদিও সে বাড়ির ছোট কর্তার ছেলে, তবু বয়সের দিক থেকে অয়নের 2 বছরের বড়। অয়ন দরজায় এসে ঠক ঠক করলো। কিয়ান তখন ছবি আঁকতে ব্যস্ত। ছেলেটা এই আঁকা আঁকিতে কোনো মোহ যে খুঁজে পেল, অয়নের বুঝে আসে না। অয়ন, ভেতরে আয়। তোমার এই আঁকের ভূত এই জন্মে নামবে কি? সমস্ত ঘর রঙের ছিটেতে ভরে গিয়েছে, কেমন একটা রঙের গন্ধও নাকে আসছে। কিয়ান হেসে বলল, এটা একটা শিল্প, চর্চা না থাকলে হারিয়ে যাবে। উফ, তুমি শুধুই বড় বড় কথা বলো। একটা বিষয় বলো, এই অবধি আঁকি দিয়ে কিছু করতে পেরেছো? সে তো তুইও পারিসনি, পেরেছিস কি? আমি ফাইনাল ইয়ারে ব্রো, দেখবে এক্সামটা দিয়েই দারুণ এক চাকরিতে ঢুকে যাব। ওর কথায় কিয়ান হাসলো। সে গ্র্যাজুয়েশন দিয়েছে আরো 3 বছর আগে। ছোট থেকেই বেশ মেধাবী ছিল, তবে এই মেধা কোনো কাজেই লাগেনি। একটা বছর ঘুরেও সে কোনো চাকরি পায়নি বললেও ভুল হবে, পেয়েছিল অবশ্য, তবে সেটা খুব নিম্ন পদে, অথবা চাকরির পূর্বে বেশ টাকা খরচা করতে হবে এমন কিছুতে। সেসবে আর যোগ দেওয়া হয়নি কিয়ানের। শেষমেশে আঁকির কাজই করতে লাগলো, যদিও মাঝে মধ্যে বাজারের পারিবারিক বড় মিষ্টির দোকানটাই যাওয়া আসা হয় কোনো বড়সড় অর্ডার থাকলে। সব মিলিয়ে এভাবেই চলছে কিয়ানের জীবন। অয়ন অনেক সময় ধরেই গিটারটা দেখে চলেছে। এক সময় 2 ভাই গিটার বাজাতো, গান বাজনা করত, তবে এখন আর সেটি হয় না। সব কেমন হারিয়ে গেছে। অপরা আজ কলেজ যায়নি, এর একটি কারণও রয়েছে। তার কলেজে উইকলি এক্সাম হয়, আর সেই এক্সামের কোয়েশ্চেন হয় ভীষণ কঠিন। অপরা ডাহা ফেল করবে বিধায় যায়নি। এদিকে এক্সাম না দেওয়াতে অয়নের ফোনে মেসেজ এসেছে। সেটা দেখেই ও চেঁচিয়ে উঠল, অপরা, এই অপরা, কোথায় রে তুই? বাদর, তুই আজ কলেজ কেন যাসনি? পেট ব্যথার নাটক করছে অপরা। ছোট গিন্নি এসে জানালো মেয়েটার শরীর খারাপ। অয়ন ঠোঁট কামড়ে বলল, ওর অভিনয় সব দেখাচ্ছে মজা। ছোট থেকে অয়ন একটু বিচ্ছু ধরনের, বাইরে 2টো মেয়েকেই চাপের মধ্যে রাখে। অপর একটু বেশি ফাঁকি দেয় পড়াশোনাতে।
সেই জন্য আরো বেশি বকা খায় অয়নের কাছে। অয়ন ষোড়শীর ঘরে এসে দেখলো বালিশ পেটে চাপা দিয়ে ঘুমোচ্ছে। বোঝাতে চাইছে মেয়েলি বিষয়। শুরুর দিকে এসবে থেমে যেত অয়ন, তবে যখন থেকে বুঝেছে মেয়েটি নাটক করে তখন থেকে ওর মায়া দয়া হাত থেকে হাঁটুতে নেমে এসেছে। ও অপরাকে টেনে উঠালো। ষোড়শী অসহ্য নয়নে বলল, শরীর ভালো না অয়ন ভাই। নাটক করছিস? আমাকে বোঝাতে চাচ্ছিস? সত্যিই ভালো না। আপনি তো মেয়ে না, বুঝবেন না আপনি। মাকে ডাকবো? জিজ্ঞাসা করব সমস্যা কি? অপরা অসহায় দৃষ্টিতে চাইল। বড় মাকে ডাকলে সমস্ত নাটক ফাঁস হয়ে যাবে। তার সমস্যাটি শুরু হবে আরো অনেকদিন পর। কোনো অজুহাতি কাজে দিবে না। ওর এমন চুপচাপ অবস্থা দেখে আরেক দফায় ধমকালো অয়ন। এতে মুখ ভার করে রইল ষোড়শী। পড়াশোনা না করলে ঘরে রেখে কি করব? বিয়ে দিয়ে দিই? দাদিজানকে বলবো কি? অপরার মাথায় তৎক্ষণাৎ দুষ্টুমি খেলে গেল। ও ভিংচি কেটে বলল, বলেন, দাদিজান আপনার ঘাড়েই ফেলবে। ওর কথায় অবাক হলো না অয়ন। মেয়েটা মাঝে মাঝে বড় সত্য কথা বলে ফেলে। পরীক্ষা কেন দিলি না? দিলে ফেল হয়ে যেতাম। তাই বলে নাটক করবি? ষোড়শী চুপ। অয়ন দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলল, তারপর বলল, বাসায় টিউটর রাখার ব্যবস্থা করছি। তোকে আর কথাগুলিকে পড়িয়ে যাবে। দেখবো কেমন করে পড়াশোনা না করিস। অপরার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। কলেজে ভর্তি হওয়ার পর থেকে সে ভেবেছিল অন্তত প্রাইভেট কোচিংটা বুঝি থেমে গেল। তবে না, সেটি হলো না। অয়ন নামের মানবটি অপরার সুখ শান্তি সহ্য করতে পারল না। বাড়ি ফিরে এই কথা জানতে পারলো বাড়িতে টিউটর রাখা হবে, তার কোচিং করার দরকার নেই। এটা জেনে সে একটু খুশিই হলো। ক্লাস শেষে কোচিংয়ে যেতে একদমই ভালো লাগে না। এদিকে অপরার মন খারাপ। এত বড় হয়েছে সে, এখনই বাসে এসে টিচার পড়াবে। বিষয়টা কেমন একটা অনুভূতি দিচ্ছে। কথা হাত মুখ ধুয়ে এসে আচার নিয়ে এলো, চুরি করে নিচ্ছে। মায়ের করা নির্দেশ ভালো মতন না শুকনো অবধি আচার খাওয়া যাবে না। তবে কথা এসব শুনে না। অপরা এক টুকরো আচার মুখে দিয়ে বলল, কি ঝামেলায় পড়লাম বলতো? এই টিচারকে ভাগাবো কেমন করে? ভাগাবে কেন? বাসায় এসে পড়ালে তো ভালোই হবে, বাইরের ঝামেলা কমবে। ধুর, তোকে বলে লাভ নেই, পড়ুয়া কোথাকার। কথা সারাদিন যাই করুক না কেন, পড়াশোনাই ভালো। একদম বড় ভাই কিয়ানের মতন। অয়নও পড়াশোনায় বেশ দুর্দান্ত। শুধু অপরাটাই হয়েছে পড়াচোর। সে প্রায় বছরে প্রায় সব পরীক্ষাতেই ফেল করত, তবে ফাইনালে গিয়ে কিভাবে যেন পাশ করে আসতো। তখন বাড়ির সবাই ভীষণ অবাক হয়ে বলতো, হ্যাঁ রে অপরা, নকল করেছিস নাকি? সারা বছর ফেল করে এবার পাশ করলি কেমন করে? ভার্সিটির ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে বেরিয়েছে নীলা আর অয়ন। দুজনের প্রণয়ের বিষয়টা অনেকটা ওপেন সিক্রেট। ভার্সিটিতে বিষয়টা সবাই জানলেও এলাকায় গুপ্ত রাখা হয়েছে। এর পেছনে অনেক কারণ রয়েছে অবশ্য। নীলার নীল রং পছন্দ, তাই তার বেশিরভাগ জামার রঙই নীল। আজ তার পরনে নীলরঙা কামিজ, সাথে সাদা সালোয়ার আর ওড়না। চুল খোলা রাখায় অসম্ভব সুন্দর লাগছে দেখতে, যেন নীলরঙা অপরাজিতা। অয়ন দু চোখ ভরে দেখছে নিজ প্রেমিকাকে। দুজনের বাড়ি এক পাড়াতে হলেও রোজ দেখা হয়ে ওঠে না, তাই ভার্সিটির ক্লাস ফাঁকি দিতেই হলো। সহসাই নীলা বলল, চলো না কোথাও বসি, অনেকটা পথ চলে এসেছি। ঠিক আছে, সামনের ঝিল পারে চলো। ওরা কিছুটা এগিয়ে এসে ঝিল পাড়ে বসলো। শান বাঁধানো ঝিলের মাঝে অনেকগুলো শাপলা ফুটে আছে, ওইসবই দেখছে নীলা। অয়ন ওর নজর দেখে বলল, আমি কিন্তু গল্প উপন্যাসের প্রেমিক নই। নীলা ভ্রু নাচিয়ে বলল, কেন? যেভাবে শাপলা দেখে চলেছ, আমি বাবা ভিজে এনে দিতে পারবো না। ইস, আমি বোধহয় আনতে বলেছি। বলনি, যদি বলে ফেলো তাই আগেই জানিয়ে নিলাম। নীলা মিংচি কেটে হাসলো, তারপর দুজনের মাঝে দূরত্ব কমিয়ে বাহু টেনে ধরলো। নীলা, হুম? আমি ফাইনাল দিয়েই জব নিয়ে নিব, যাতে দ্রুত তোমায় ঘরে আনতে পারি। এত তাড়াহুড়ো করছো কেন? যদি তোমার বাসায় ঝামেলা হয়? সে দেখা যাবে, এখনো তো সময় আছে। বলি একটু থামলো অয়ন, তারপর বলল, শাপলা এনে দেই? এই না, ভিজে যাবে তো। আরে কিছু হবে না। অয়ন সত্যি সত্যি শাপলা আনতে যাচ্ছিল। সে সময়ই কিছু মেয়ের কণ্ঠ শোনা গেল। একটি কণ্ঠ ভীষণ পরিচিত। অয়নের পা থমকে গেল। ও দেখলো অপরা আর তার কলেজের বান্ধবীরা ঘুরতে বেরিয়েছে, পরনে কলেজ ড্রেস। সহসাই দুজনের চোখাচোখি হয়ে গেল। অপরার পা থেমে গিয়েছে। ও শুকনো ঢোক গিলতেই খেয়াল হলো একটু দূরেই নীলাপু বসে আছে। অয়ন ডেকে উঠল, কলেজ ফাঁকি দিয়ে ঘোরা হচ্ছে? কথাটা শুনতে পেয়ে পেছন ফিরল নীলা। সে একটু ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। অয়ন আর পানিতে নামলো না, উঠে এলো। একদম অপরার বরাবর হয়ে বলল,
ক্লাস নেই আজ? অপরা চুপ। পাশে ওর দুজন বান্ধবী দাঁড়িয়ে আছে। অয়নকে তারা চিনে, সিনিয়র ভাই হয়, সেই সাথে অপরার কাজিন। ওরাও অয়নের থমথমে কণ্ঠে ভরকে গিয়েছে। লীলা এসে ওদের সামনে দাঁড়ালো। ঈষৎ ভয় কাজ করছে তার। যদি অপরা বিষয়গুলো বলে দেয় তাহলে তো ঝামেলা হয়ে যাবে। অয়ন বেশ রেগে গেছে। অপরা বরাবরই পড়াশোনায় ফাঁকি দেয়। মেয়েটির চুল টেনে ধরলো। কথা বলছিস না কেন? ব্যথা পাই তো, চুল ছাড়েন। ব্যথা তো আরও দেওয়া উচিত, কলেজে না গিয়ে এভাবে ঘোরাঘুরি। আপনিও তো এসেছেন। কথাটা চট করেই বলে ফেললো অপরা। অয়ন অবাক হলো না। মাঝে মাঝে মেয়েটি ওকে চমকে দেয়। আমি আর তুই এক হলাম? কেন না, আমি করলেই শুধু দোষ? বেশি কথা বলছিস না, একটা কানের নিচে দিব। বন্ধুদের সামনে অপমানে লাল হয়ে গেল অপরার মুখশ্রী। অয়ন প্রায় ধমকে মেয়েটিকে বাড়ি পাঠালো। লীলা সেদিকে তাকিয়ে বলল, তুমি নিজেও তো ফাঁকি দিয়ে এসেছো। ঘাড় ঘুরিয়ে চাইল অয়ন। নীলা ঠোঁটে দুষ্টুমি। আমি আর ও এক না। জানি, নিজের গা বাঁচানোর ধান্দা। ফোঁস করে দম ফেলল অয়ন। অপরাকে নিয়ে সত্যি জ্বালা হলো। মেয়েটা পড়াশোনায় একটু বেশি অনীহা প্রকাশ করে। অয়ন, অপরা যদি বাসে বলে দেয়? কি বলবে? তোমার আমার সম্পর্কের বিষয়ে। ও জানে নাকি? দেখে গেল তো। এতে প্রমাণ হয় আমরা সম্পর্কে আছি। তবুও ও যথেষ্ট বড় হয়েছে। আরে তুমি বেশি চিন্তা করছো। ও কোথায় বড়? এই তো ছোট্ট একটা বাচ্চা। নীলার চিন্তা তবু গেল না। শেষমেশ অয়ন ভরসা দিয়ে বলল, বুঝলেও বলবে না। ও অন্যরকম, একটু বোকা। পড়াশোনায় ফাঁকি দিতে পছন্দ করে, তবে কারো ক্ষতি হোক অথবা বিপদে পড়তে হবে এমন কিছু কখনোই করে না। বেজায় মন খারাপ নিয়ে বাড়ি ফিরল অপরা। ছোট মা বসার ঘরেই ছিলেন। অপরাকে দেখে বললেন, অপু, এত আগে বাড়ি আসলি কেন? মেয়েটার মিথ্যে বলা ছাড়া উপায় নেই। তবে ভয় অয়ন ভাই এসে যদি বলে দেয় সব। ও মনমরা হয়ে রইল। এই অপু। ছোট মা বাহুতে হাত রেখে ডাকলেন। অপরা ফোঁস করে দম ফেলল। ভালো লাগছিল না গো, তাই চলে এসেছি। শরীর খারাপ করলো নাকি? কথাটা বলেই হাত রাখলেন কপালে তিনি। অপরা আরেক দফায় নিঃশ্বাস ফেলল। না, ঠিক আছে, আমি ঘরে যাই। অপরা চলে গেল। 16 বছর বয়সী হ্যাংলা দেহের উজ্জ্বল শ্যাম বর্ণের একটি মেয়ে। চুলগুলো ভারী সুন্দর। 2 বেনুনি করাতে আরো দারুণ লাগছে। ছোট মা সেদিকে তাকিয়ে রইলেন কিছু সময়। তারপর নিজের কাজে ব্যস্ত হলেন। কিয়ান নিজ ঘরেই ছিল, সারাক্ষণ আঁকা আঁকিতে ব্যস্ত। মা এসে বললেন, তোর কি আর কোনো কাজ নেই কিয়ান? কিচ্ছু বলবে মা? বললামই তো। সেটা তো শুনেছি, আমি তো কাজ করছি তাই না? করছিস সেটা ঠিক আছে, তবে এই আঁকাআঁকি থেকে যা রোজগার হয় সেটা দিয়ে তো তোরই চলে না। বিয়ে করতে হবে না? যখন করব তখন দেখা যাবে। ছেলের কথায় তিনি হতাশ হলেন। এই বাড়ির ছোট গিন্নি সে। তবে সন্তান জন্ম দিয়েছিলেন আগে আগেই। তখন পরিস্থিতি ছিল ভীষণ খারাপ। বাজারে যে মিষ্টির দোকানটা ছিল সেটায় আগুন লেগে গিয়েছিল। রাতারাতি সব শেষ হয়ে গেল। তারপর কত কষ্টে দিন গেল তাদের। দোতলা এই বাড়িটা ছিল বিধায় অন্তত মাথা গোজার ঠাইটা হয়েছে। নতুবা যে কি হতো, হয়তো দুধের শিশু নিয়ে রাস্তায় ঘুরতে হতো। তিনি বড় একটি নিঃশ্বাস ফেললেন। তারপর ছেলের মাথায় হাত রাখলেন। বাবা, 26 হয়ে গেছে তোর। বিয়ের কথাটা ভেবে হলেও কাজের দিকে মন দিস। আর যাই হোক, অন্তত দোকানে তো বসতে পারিস। এক দোকানে কজন বসবো মা? বাবা চাচ্ছু তো বসেই, বড় অর্ডার থাকলে তো তখন আমি যাই। তিনি আরেক দফায় হতাশ হলেন। ছেলেকে বোঝাতে পারছেন না। সংসারের খরচ দিনকে দিন বেড়ে যাচ্ছে। সবার হাড়ি এখন একসাথেই আছে। তবে বাড়িতে নতুন বউরা আসলে, তারপর নতুন অতিথিরা আসলে, তখন তা এক হাড়ি সম্ভব হবে না। তিনি আজকাল এসব নিয়ে বেশ চিন্তা করেন। আর এতেই ভেতরটা কেমন করতে থাকে। কিয়ান মায়ের অবস্থা দেখে বলল, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। অপরা চা বানিয়েছে। সে এখন চা বিলি করছে। ঘরে কিয়ান ভাইয়ের সাথে ছোট মাকে পেয়ে যাওয়াতে হাসি ফুটল অধরে। আরে বাহ, মা ছেলের গল্প চলছে। ছোট গিন্নি অধর প্রসারিত করলেন, বললেন, এই ভরা দুপুরে চা কেন বানিয়েছিস অপু? শুধুই খেতে ইচ্ছে করলো, বেশি হলো বিধায় দিতে এলাম। কিয়ানের দিকে চা বাড়িয়ে দিল অপরা। তারপর ছোট মাকে বলল, তুমি নাও। না রে, আমি খাবো না। বেশি হয়ে গেল তো। 2 কাপই খেয়ে নে, আমি যাই, কত কাজ। তিনি উঠে চলে গেলেন। কিয়ানের সমস্ত ঘরে রঙের গন্ধ মিশে আছে। অপরা বুক ভরে ঘ্রাণটা টেনে নিল। রঙের ঘ্রাণটা কি যে দারুণ লাগে কিয়ান ভাই, মন চাই এই ঘর ছেড়ে কোথাও না যাই। ওর কথায় হাসলো কিয়ান।
তারপর বলল, সেটা তো হবে না আপু। কেন কেন? তুমি তো আমাদের অয়নের বউ। এই কথায় ফিক করে হেসে ফেলল অপরা। তারপর বলল, ওসব বাজে কথা কিয়ান ভাই, আমি কারো বউটও নই। কেন, রাগ হয়েছে নাকি? রাগ কেন হবে? আসলে ছোটবেলায় কি এক বোকার মতো বলে ফেলেছিলাম বিয়ে করবো অয়ন ভাই। সেই থেকে সবাই খেপাতে শুরু করলো। কিয়ান চায়ের কাপে চুমুক বসালো। স্বাদটা খারাপ নয়, তবে আহামরিও নয়, চলে যাওয়ার মতন। অয়নের সাথে তোমার বিয়ে হলে তো ভালোই হবে, দাদিজান ভীষণ খুশি হবে। ধুর, কি যে বলেন অয়ন ভাই আর আমি আকাশ আর পানি। এই কথা বলেই আরেক দফায় হাসতে লাগলো অপরা। কিয়ান মাছ থেকে বলল, তুমি কিন্তু অজান্তেই একটা জিনিস মিলিয়ে ফেললে। কি? আকাশ আর পানি। মেঘ কিন্তু পানিরই একটা রূপ, সে আকাশেই ঘুরে বেড়ায়। অপরা থমথমে মুখশ্রী নিয়ে চেয়ে রইল। কিয়ান চায়ের কাপটা রেখে বলল, চায়ের জন্য ধন্যবাদ। অপরা কিছু বলল না। চা কাপ নেওয়ার সময় সহসাই তার চোখ গেল আড়ালে রাখা ছবিটার দিকে। সেটা লক্ষ্য করে কিয়ান বলল, আপু আমি একটু কাজ করব, তুমি এখন যাও। অপরা কিছু বলতে গিয়েও থেমে গেল। তবে তার চোখটা যেন সরছেই না। পেন্টিংটা দেখার লোভ হচ্ছে, অথচ মুখ ফুটে বলতে পারছে না। কথার মন আজ বিস্তর ভালো। বাড়িতে স্যার এসেছেন, পড়াবেন। কাল থেকে তার আগে পরিচিত হতে এসেছেন। অয়ন বলল, কথা বলি, দ্রুত অপরাকে ডেকে নিয়ে আয়। কথা উঠে গেল। তার ভালো লাগছে, কোচিং করতে ইচ্ছে হয় না। অয়নের থেকে 2 ব্যাচ জুনিয়র ছেলেটা, বেশ মেধাবী। অয়নের সাথে ভালো পরিচয়ও আছে। বড় গিন্নি নাস্তা নিয়ে এলেন, টেবিলে খাবার সাজিয়ে বললেন, বাবা তোমার নাম কি? আন্টি, আমার নাম নুহাস। সুন্দর নাম, খাবার খাও, লজ্জা পেও না। নুহাস মাথা দুলালো। অয়ন চায়ের কাপ তুলে নিল, তাতে সুখ চুমুক বসিয়ে বলল, লজ্জা পাচ্ছিস? না ভাই, লজ্জা না, আসলে একটু আনইজি লাগছে। ছেলেটা নম্র ভদ্র, অয়নের ভালো লাগে। সে কিছুটা দুরন্ত হলেও শান্ত মানুষ তার পছন্দ। নুহাস চায়ের কাপ তুলে নিয়ে চুমুক বসালো। অমনি অপরা এসে দাঁড়ালো। চোখ মুখ অন্ধকারে নিমজ্জিত। অয়ন চোখের ইশারায় শাসন করলো, তবে অপরার মাঝে কোনো পরিবর্তন এলো না। সে ভয় পায় না কি? পায় না। আবার কখনো সখনো ভয় পায় সে। অয়নের সাথে তার বিচিত্র সম্পর্ক, কোনো কুল কিনারা নেই। নুহাস, ছাত্রীদের দেখে নাও, ও অপরা আর কথাকে তো দেখেছিসই। দুজনকেই কিন্তু পড়াতে হবে, অসুবিধা হবে না তো? নুহাস চট করে বলল, না ভাই, অসুবিধা কেন হবে? কোনো অসুবিধা নেই, আমি সর্বোচ্চ চেষ্টা করব। তোমার উপর ভরসা আছে। নুহাসের বাড়ি অন্য এলাকায়, যাতায়াতে অসুবিধা নেই। বাস ধরে মোড় অব্দি চলে আসবে, তারপর 5 মিনিটের হাঁটা পথ। পারিবারিক অবস্থা খারাপ নয়। বাবা বেশ অনেক বছর ধরে প্রবাসে আছেন। এতদিন টিউশনি ধরার ইচ্ছে যে ছিল না তেমন না, ইচ্ছে ছিল অবশ্য, তবে কোনো এক অদৃশ্য কারণেই হয়ে ওঠেনি। শেষমেশ অয়ন ভাই যখন অফার দিল, তখন আর না করতে পারলো না ও। তাছাড়া টিউশনি করলে বাড়তি টাকাও আসবে, এতে হাত খরচাটা আরো মোটা হবে। বিষয়টা মন্দ হবে না, সেই চিন্তা থেকে এখানে আসা। অবশেষে ঠিক হলো নুহাস সপ্তাহে 4 দিন পড়াবে, সন্ধ্যার পর, আবার কখনো বা দিনের কোনো এক সময়। ওরা যেহেতু 3 জনই স্টুডেন্ট, তাই ওভাবেই সময় করে নেওয়া হলো। পুরো ব্যাপারটা একদমই আগ্রহ নেই অপরার। ও শুধু ক্ষণে ক্ষণে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নুহাস চলে গেল। টেবিলে খাবারগুলো তখনও সাজানো। অন্য সময় হলে অন্তত এক টুকরো কেক নিয়ে খেত অপরা, তবে আজ খেতে ইচ্ছে করছে না। ওর মন মস্তিষ্ক হতাশায় ডুবে আছে। কিয়ান এদিক দিয়েই যাচ্ছিল। অপরার এহেন অবস্থা দেখে শুধালো, আপু, মুখ অমন করে আছো কেন? কেমন করেছি কিয়ান ভাই? শুকনো যেন জীবনের মায়া ত্যাগ করে ফেলেছে। সম্ভবত জীবনটাই থাকবে না আমার। কেন? অয়ন ভাই বাড়িতে টিচার রেখে দিয়েছেন, ভালো লাগে না আর। উনি আমাকে দেখতেই পারেন না। অপরা উঠে ক্লান্তভাবে চলে গেল। কিয়ান সেদিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরল। এই মেয়েটা আসলেই পড়াশোনা করতে চায় না। রুবিনা মিষ্টি নিয়ে এসেছে, তাকে আজ দেখতে এসেছিল। ছেলেপক্ষ দারুণ বড়লোক, টাকা পয়সার অভাব নেই। অয়নের সাথেই ওর প্রবেশ ঘটল। মিষ্টি দেখে অয়ন শুধালো, কি রে, বিয়ে তবে করেই নিচ্ছিস? হ্যাঁ অয়ন ভাই, দোয়া করিও যাতে সুখ উপচে পড়ে আমার কোলে। ওর কথায় হেসে ফেলল অয়ন। তারপর বলল, এভাবে বলছিস কেন? ছেলে পছন্দ না? পছন্দ? বলেই চুপ হয়ে গেল রুবিনা। ছেলে তার পছন্দ না,
এর পেছনে অনেক কারণ। ছেলের বয়স 40 ছুঁই ছুঁই, আগে একবার বিয়েও হয়েছে। মায়ের পীড়াপিড়িতে রাজি হতে হচ্ছে তাকে। টাকায় নাকি সুখ হবে। অসহ্য এক অনুভূতি তার সর্বাঙ্গে। রুবিনা ছোট গিন্নির হাতে মিষ্টির পেয়ালা এগিয়ে দিল। ছোট গিন্নি বললেন, রুবি, তোকে দেখতে এসেছিল নাকি? হ্যাঁ চাচি। ছেলে কি করে রে? শহরে ব্যবসা আছে, বাড়ি আছে, গাড়ি আছে। বাহ, তাহলে তো বেশ ভালো। হুম। রুবিনার কণ্ঠটা কেমন মলিন। ছোট গিন্নি মিষ্টি রেখে বললেন, মিষ্টির কি দরকার ছিল বলতো? ঘর ভর্তি সবসময় মিষ্টি থাকে, এখন আর কেউ খেতেই চায় না। রুবিনা নিরুত্তর। তার কান অব্দি কথাগুলো পৌঁছাতে পারেনি। অপরা নেমে এসেছিল। সকালের ঘটনায় তার মেজাজ অশান্ত হয়ে আছে। রুবিনা মুখে দেখে মনটা নিমিষে খারাপ হয়ে গেল। তার শুধুই মনে হয়, সেদিন যদি ও বাড়িতে সে না যেত, আর ছেলে পক্ষের নজরেও না পড়তো, তাহলে রুবিনাপুর বিয়েটা হয়েই যেত। অথচ সবটা ব্যস্তে গেল শুধুমাত্র তার জন্য। সন্ধ্যা ছুঁই ছুঁই। নীলা মাথায় ঘোমটা টেনে বের হতে নিচ্ছিল। অমন সময় মা ডেকে উঠলেন, এই অসময় কোথায় যাচ্ছিস নীলু? নীলার হৃদয় ধক করে উঠল। শুকনো ঢোক গিলল সে। কিরে, কথা কানা যায় না? একটু দোকানে যাব মা। এই অসময় কেন? কতবার বলি যা লাগবে দিনের বেলা নিয়ে আসবি। না, কোনো কথাই শুনতে চাস না। এক্ষুনি যাবো আর আসবো। লেট যেন না হয়। আচ্ছা। নীলা যেন হাঁফ ছেড়ে বাঁচল। দ্রুত পায়ে হেঁটে এসে মোড়ের কাছটাই দাঁড়ালো। সন্ধ্যায় এই সময়টায় রাস্তার এই দিকটায় মানুষজন থাকে না। ইতোমধ্যে সোডিয়ামের লাইট গুলো জ্বলে উঠেছে, যার ফলে পিচঢালা রাস্তার বড় সুন্দর লাগছে। কয়েক সেকেন্ড পরই অয়ন এসে দাঁড়ালো, একদম ঘাড় ঘেঁষে। মেয়েটার চুল থেকে দারুণ সুবাস আসছে। এসে গেছি। হঠাৎ কণ্ঠে চমকে গেল নীলা। ফলস্বরূপ পিছিয়ে গেল কয়েক পা। এহীন অবস্থা দেখে হেসে ফেলল অয়ন। এভাবে কেউ পিছনে এসে দাঁড়ায়? রেগে বলল নীলা। অয়ন অবশ্য পাত্তা দিল না। সে বরং এগিয়ে এসে মেয়েটার হাত ধরল, বলল, দেখি তো তোমায়। ফর্সা ত্বকের এই যুবতী একটু বেশি সুন্দর। অয়ন নিজের চিন্তাকে এড়িয়ে বলল, ভয় পেয়েছো খুব? পাবো না। সরি। এখন বলো তো কেন ডাকলে? একটু অপেক্ষা করো। অয়নের বুক পকেট থেকে সুন্দর স্টোন বসানো ব্রেসলেট বের করলো। নীলা তখন ফ্যাল করে চেয়ে আছে। অনেকদিন ধরেই ভাবছি তোমাকে কিছু দিব, অথচ হচ্ছিলই না। এটা অর্ডার করে বানিয়েছি, তোমার নাম লেখা আছে। নীলার দুটো চোখ খুশিতে জলমল করে উঠল। তারপরে খেয়াল হলো এটা বেশ দামি। ও মুখ অন্ধকার করে বলল, এত খরচ কেন করতে গেলে? আমাদের সম্পর্কের কতদিন হয়ে গেল, অথচ তোমায় কিছুই তো দেইনি। সে তো আমি দিইনি। হুম, দিয়েছো। নীলা প্রশ্ন নিয়ে তাকালো। অয়ন হেসে বলল, এই যে তোমাকেই তো তুমি দিয়ে দিয়েছো, আর কি চাই আমার বলো তো? নীলার চোখ মুখ দুটিতে মিলে গেল। কি এক সুখে তার অন্তর ডুবে আছে। অয়নের প্রতিটা কথা ভীষণভাবে প্রভাবিত করে তাকে। কথা আর অপরা এসেছিল দোকানে। সন্ধ্যায় নুডলস খাবে তারা, অথচ সস শেষ হয়ে গেছে। নুডলসে সস না দিলে মজা হয় না, তাই সেটাই আনতে বের হয়েছিল। তখনই নীলা আর অয়নকে দেখতে পেল। দুজনে কথা বলছে। কথার চোখ দুটো বড় হয়ে গেল। সে ভীষণ চালাক প্রকৃতির। ওরা প্রেম করছে অপুবু। অপরা কি বলবে বুঝতে পারছে না। ও বিরোধ করতেই যাচ্ছিল। অমন সময়ে নীলার হাতটা নিজের হাতের মুঠোয় নিল অয়ন। দুজনের দৃষ্টি একত্র হয়ে আছে। ও হতাশ হয়ে বলল, দ্রুত এখান থেকে চল। আমাকে দেখতে দাও। কি দেখবি তুই? উফ, দেখতে দাও না। ওরা প্রেম করছে, আমি সিওর পুরো। অপরা হতাশ হয়ে চেয়ে রইল। ওর কেবলই মনে হলো প্রেম করার জন্য পাড়ার এই মোড়ের রাস্তাটাই পেলি তোরা? কেন রে, এলাকায় কি জায়গার অভাব হয়েছে? রাস্তাতেই কেন দুজনকে দেখা করতে হবে? লুকিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে গেল অপরার কথা। দুজন কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। অপরার মুখ ভোতা হয়ে গেছে। অয়ন ঠোঁট কামড়ে দেখছে দুজনকে। এই দুই বাদর কতদূর দেখেছে সেটাই বোঝার চেষ্টা করছে। চারপাশ শুনশান, যেন ঝড়ের পূর্বাভাস। অয়ন রগরগে কণ্ঠে শুধালো, সন্ধ্যাবেলা কি করছিস তোরা? কথা চুপ। অয়নের একটি স্বভাব রয়েছে, সে বড় শাসন করে। অপুবু অবশ্য মাঝে মধ্যে বেশ জ্বলে ওঠে। তখন নাকাল হতে হয় অয়ন ভাইকে। কিন্তু আজ অপরাও চুপ, সম্ভবত ভয় পেয়েছে। অয়ন দুজনেরই চুল টেনে ধরল। বাদরের দল, এই সন্ধ্যায় কেন বের হয়েছিস? সস কিনতে এসেছি। কথার জবাব। অয়ন অবশ্য সেটি বিশ্বাস করছে না। ও অপরার চুল আরো শক্ত করে টেনে ধরল।
তুই চুপ কেন? এই বুদ্ধি তোর, তাই না? অপরা ফেল করে চাইলো। ও মা, সে কি দোষ করলো? তাকে কেন বলা হচ্ছে? দুটোকে আজ চড় লাগাবো। সন্ধ্যায় বের হতে নিষেধ করা হয়েছে না? অপরা রাগ হলো। নিজে প্রেম করছে সেটাও রাস্তায় দাঁড়িয়ে, আর ওরা সস কিনতে এসেছে সেই জন্য বকুনি দেওয়া হচ্ছে। মগের মূল্য নাকি? ও কিছু বলার জন্য তৈরি হচ্ছিল, অমন সময়ে কণ্ঠটি ভেসে এলো। এই ভরা সন্ধ্যায় এখানে কি করা হচ্ছে? বাবার কণ্ঠ। অয়ন ঘাড় ঘুরিয়ে চাইলো, সাথে চাচুও আছেন। মিষ্টির দোকান থেকে ফিরলেন সবে। অয়ন, ওদের চুল টেনে ধরেছিস কেন? ভরা সন্ধ্যায় সস কিনতে বের হয়েছে। সে কিরে, তোদের না বলেছি সন্ধ্যার পর বের হবি না? বললেন ছোট চাচ্ছু। কথা তরতর করে বলে উঠল, এখন তো আজান দেয়নি বাবা। এই যে তার মেয়ে কথা কলি, বড় বেশি কথা বলে। নামটা একেবারে সার্থক। সেই সাথে পাড়া বেড়ানো, সাংবাদিকের দায়িত্ব পালনে অনবদ্য। তিনি কন্যার দিকে চাইলেন, থমথমে মুখ। আজান দেয়নি তো কি হয়েছে, এক্ষুনি তো দিবে। সন্ধ্যার আগে পরে একদমই বের হবি না, রাস্তাঘাট ভালো না এখন। কথা চুপ। অপরা মাথায় হাত দিয়ে আছে। অয়ন ভাই আচ্ছা করে চুল টেনে দিয়েছে। মাথায় এখনো কেমন ব্যথা করছে। সবাই যখন বাড়ি পৌঁছালো তখন আজান শেষ হয়ে গেছে। যে যার মতো নামাজ পড়তে গেল। অপরার শরীর ভালো না। সে এসে বসলো সদর দরজার সিঁড়িতে। উঠানের এক পাশে কবুতরের ঘর রয়েছে। তারা ডেকে চলেছে। মৃদু শব্দে জিজি পোকা ডেকে চলেছে। সন্ধ্যার আকাশ ঈষৎ লালচে হয়ে আছে। মৃদু মন্দ হাওয়া, সব মিলিয়ে অপরার চোখ লেগে গিয়েছিল। ওর ঘুম ভাঙলো মৃদু কণ্ঠের আওয়াজে। আপু, এখানে ঘুমিয়ে আছো কেন? কিয়ানের গলা। অপু চোখ মেলে চাইলো। এখানে কখন ঘুমালো কে জানে। তবে মাত্রই চারপাশে আধারে নিমজ্জিত হয়েছে। মানে বেশিক্ষণ হয়নি। স্টিলের গেট খুলে বাড়ির ভেতর প্রবেশ করলো অয়ন। সবে নামাজ শেষ করে এলো। দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে শুধালো, কি হয়েছে? আপু, সিঁড়িতে ঘুমিয়ে পড়েছিলে? বলদের কাজ, বলদের মতোই তো হবে। কথাটি বলেই মেয়েটির মাথায় ঈষৎ গাঁটটা দিল অয়ন। তারপর বলল, দ্রুত চা বানিয়ে দিয়ে যা। অপরা তড়িঘড়ি করে বলল, আমি কেন দিব? কেন দিবি না? অপরা চুপ হয়ে গেল। শুরুতে গিয়ে অয়নের বেশ অনেক কাজ করে দেয় সে, তাই বিষয়টি একদম স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। অপরা চা বানাতে গেল। কিয়ান আর অয়ন দরজার বাইরে দাঁড়িয়ে রইল। সারাদিন কোথায় ছিলে আজ? প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে কিয়ান দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। তারপর বলল, কিছুদিন পর আর্ট এক্সিবিশন হবে, সেটার জন্যই বের হচ্ছিলাম। কিয়ান পড়ে আছে তার আঁকে নিয়ে। অয়ন বুঝতে পারে না অনিশ্চয়তার পেছনে কেন ছুটছে মানুষটা। ও কিছু বলল না, আর ভেতরে চলে এলো। বসার ঘরে বসলো কিয়ান, আর অয়ন গেল নিজের ঘরে। তার মাথা ব্যথা করছে। চা নিয়ে এসেছে অপরা। দরজায় দাঁড়িয়ে ঠকঠক করলো। ভেতরে আয়। চা বাড়িয়ে দিল মেয়েটি। অয়ন নিল, চুমুক বসিয়ে চাইল। মুখটা শুকনো হয়ে আছে। প্যাঁচা মুখ করে আছিস কেন? বলবো না। বাপরে, রাগ হয়েছে নাকি? আপনি ওভাবে চুল কেন টেনে ধরলেন? আমার মাথায় এখনো ব্যথা করছে। তাই? অপরাধ চুপ। এই লোকটা এত বেশি আঘাত করে তাকে। অয়ন চা রেখে উঠে এলো। আলতো হাতে মাথায় স্পর্শ করলো। আমার মিষ্টি অপরা, ব্যথা চলে যাবে। অপরাধ চুপ। অয়ন হেসে বলল, তোকে মারতে আমার ভালোই লাগে। কেন লাগে? কেন জানিস না? ছেলেরা বউ মারতে পছন্দ করে। অপরা অসহ্য নয়নে তাকালো। এদিকে অয়ন হেসে যায় যায় অবস্থা। চা ভালো হয়েছে রে। মেয়েটি কথা বলল না। অয়ন চা শেষ করে বলল, শোন, কথাগুলিকে ভালো মতন সাবধান করবি, কোনো কিছু যেন ফাঁস না হয়। অপরার মাথায় দুষ্টু বুদ্ধি এলো। ও বাঁকা হেসে বলল, ও কি বলবে? বলবো তো আমি। এখনই বড় বাবাকে বলবো, সব বলে দিব। কথাটা বলতে বলতে বের হতে নিচ্ছিল অপরা। অমনি তার হাতটি ধরে ফেলল অয়ন। চোখ মুখ অন্ধকার। বললে আমি দাদিজানের কাছে যাব, বলবো অপরাকে আমি বিয়ে করব, তখন ভালো হবে। সারা জীবন আমার হাতে মার খেতে হবে। আপনাকে আমি বিয়ে করব নাকি? আমি কি পাগল? আপনাকে তো পাগলে বিয়ে করবে। অয়ন ভ্রু কুঞ্চিত করে চাইল। তারপর বলল, পাগলে বিয়ে করবে মানে নীলা পাগল? পাগলই তো, তার চোখ নেই। চোখ থাকলে আপনার সাথে প্রেম করে নাকি? কথাটা শেষ করেই পালিয়ে গেল অপরা। অয়ন আয়নার সামনে এসে দাঁড়ালো। ফর্সা ত্বকে সুন্দর এক পুরুষ সে, অথচ অপরা তাকে অবজ্ঞা করে গেল। বিষয়টা কেমন অপমান হয়ে গেল না? দাদিজানের ঘরে এসেছে অপরা। তার পায়ের কাছটায় মাথা ঠেকিয়ে আছে মেয়েটি, আর দাদিজান মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। অপু, কি হয়েছে তোর?
ভালো লাগছে না। অয়ন ভাই মেরেছেন। মেরেছে? হুম, বজ্জাত লোক চুল ধরে টেনেছে, মাথা ব্যথা করছে আমার। খুব খারাপ করেছে তো, আমি এক্ষুনি ডেকে বকে দিচ্ছি। দাদিজান অয়নের নাম ধরে ডাকতে লাগলেন। বসার ঘরে কিয়ান ছিল, সে উঠে এসে বলল, কিছু হয়েছে দাদিজান? অয়নকে ডেকে আনতো। ও তো কিছু সময় আগেই বের হলো। আসলে বলবি আমার কাছে আসতে। আমার অপুর চুল টেনে ধরেছে। এত বড় সাহস ছেলের। কিয়ান অপরার দিকে চাইল। সে মেঝেতে বসে আছে, মাথা ঠেকানো দাদিজানের কোলে। আপুর কি হয়েছে? মাথা ব্যথা করছে। ওষুধ খাবে? এনে দিব? না, লাগবে না। দাদিজান এবার বিরোধ করলেন, বললেন, কিসের লাগবে না? লাগবে অবশ্যই। কিয়ান দাদু ভাই, যাও তো ওষুধ এনে দাও। কিয়ান মাথা দুলিয়ে চলে গেল। সেই সুযোগে অপরা বলল, অয়ন ভাইকে বলে দিবে আমাকে যেন বউ বউ না বলে। আমি কি তার বউ নাকি? হ্যাঁ? দাদিজান হাসলেন, তারপর চুলে হাত বুলিয়ে বললেন, তুমি তো বলেছিলে অয়নকে বিয়ে করবে। তখন তো ছোট ছিলাম। নীলাপু আমাকে বলেছিল এটা বলে আমাকে খেলায় নিবে, তাই তো বলেছিলাম আমি। নীলা ডাক্তারের মেয়ে। সেই জন্য কি এখনো এমন করতে হবে? সব সময় আমাকে দিয়ে কাজ করেন তিনি। আমি এত কাজ করতে পারবো না। দাদিজান কিছু বললেন না। অপরার প্রতি স্নেহ রয়েছে অয়নের। ছোট থেকে এই দুটিতে একসাথে বেশি সময় কাটিয়েছে। অপরাকে দিয়ে কাজ করানোটা অয়নের স্বভাবে পরিণত হয়ে গেছে। ঠিক একইভাবে অয়নের কাজগুলো করে দেওয়া অপরার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। কিয়ান ততক্ষণে ওষুধ নিয়ে ফিরল। ওষুধ হাতে নিয়ে উঠে গেল অপরা। কিয়ানকে ডেকে নিলেন দাদিজান, পাশে বসিয়ে বললেন, বিয়ে করো ভাই, নাতি বউ দেখবো না। কিয়ান হেসে বলল, আপুরা তো আছে দাদিজান। অয়নের বউ, আমার বউ আসতে অনেক দেরি। রুবিনা আর অপরা দেখা হলো পাড়ার বড় দোকানটার কাছে। দুজনেই এসেছে কিছু জিনিস কিনতে। অপরা লজ্জে মেয়েটির দিকে তাকিয়ে থাকতে পারল না। ও সংকোচ ধরে ফেলল। রুবিনা হেসে বলল, কি রে, অমন করে আছিস কেন? অপরা যে কি বলবে বুঝতেই পারছে না। তার ভীষণ লজ্জা অনুভব হচ্ছে। রুবিনা এসে অপরার বাহু টেনে ধরল। অমন মুখ করে আছিস কেন? ভাইয়ের কথা এখনো ধরে আছিস? চাচি তো ভুল বলেনি রুবিনাবু। দূর পাগল, মা তো বেশি বেশি বলছে। তাছাড়া তুই তো ইচ্ছে করে ওদের সামনে যাসনি, ওরাই তো ওদিকটাই গেল আর তোকে দেখলো। তাছাড়া আমাকে তাদের এমনিতেও পছন্দ হতো না। অপরার খারাপই লাগলো। ও খপ করে রুবিনাবুর হাতখানা ধরে ফেলল। রুবিনাবু, তুমি মনে দুঃখ রাখোনি তো? পাগল মেয়ে, দুঃখ কেন রাখবো? আমি সেই দিনের ঘটনা ভুলতে পারিনি। সারাটা সময় আমার মন আনজান করে। রুবিনা কথা বলল না, বরং হেসে অপরাকে আলিঙ্গন করলো। চোখ দুটো বন্ধ করে বুক ভরে শ্বাস নিল। তার মাঝে কেমন এক শীতলতা খেলা করছে। ওরা তখনও একে অপরকে আলিঙ্গন করে আছে। একটি ভরাট গলা ভেসে এলো। আপু। চট করিয়ে তাকালো অপরা। রুবিনা ওকে ছেড়ে দাঁড়ালো। কিয়ান ঘেমে নিয়ে একাকার, হাতে বিস্তর জিনিসপত্র। এত জিনিস কেন? দুদিন পর দোকানে বড় এক অর্ডার আছে, ওইগুলো দরকার পড়বে, সেই জন্যই আনা। ও, আমাকে কিছু দিন। অপরার হাতে দুটো মাঝারি ব্যাগ তুলে দিল কিয়ান। সারাটা রাস্তা আজ ফাঁকা। রিকশার নাম গন্ধ অবধি নেই। ওরা দুজনে হাঁটতে লাগলো। এক পর্যায়ে কিয়ান বলল, রুবিনার সাথে কি করছিলে? কিছু বলেছে তোমায়? না, কিছু বলেনি, বরং আমাকে সহজ হতে বলল। ঠিক আছে, আর তুমি বা ওসব ধরে কেন আছো? আমার খারাপ লাগছে, মনে হচ্ছে। ওকে থামিয়ে দিয়ে কিয়ান বলল, পুরোটাই ভাগ্য, আমরা ভাগ্যের বেশি কিছু করতে পারবো না। তবুও অপরাধ বোধ হচ্ছিল। আপু। কিয়ানের দিকে সরল চোখে তাকালো মেয়েটি। এই লোকটার সহজ বাচন ভঙ্গি অপরাকে মুগ্ধ করে। আমি অতিরিক্ত ভালো মানুষ, এত ভালো কিন্তু ভালো নয়। মেয়েটি জবাব দেয় না। ওরা বাসার কাছে পৌঁছে গেছে। কিয়ান সবগুলো ব্যাগ তুলে নিল। পারলে একটু শরবত করে দাও তো। অপরা খুশি মনে চলে গেল। সম্ভবত এই প্রথম কিয়ান নিজ থেকে কিছু করতে বলল। অয়ন দোতলা থেকে নামছিল। অপরার তোড়জোড় দেখে বলল, কি হয়েছে রে? কই কি হয়েছে? এভাবে ছুটছিস কেন? শরবত বানাবো। এভাবে ছোটাছুটির কি আছে? অপরা জবাব না দিয়েই চলে গেল। অয়ন দেখলো কিয়ান বড় বড় ব্যাগ নিয়ে বাড়িতে প্রবেশ করছে। অয়ন এগিয়ে এসে ব্যাগগুলো খুলে খুলে দেখলো। বড় অর্ডার আছে নাকি?
পাশের এলাকায় বিয়ের অনুষ্ঠান আছে। আরে বাহ, তাহলে তো ব্যবসায় সবুজ বাতি। ভালো রোজগার হবে। আমি একটা বিষয় ভেবেছি। কি? গ্রাজুয়েশন শেষ করে জব করব, তারপর কিছু টাকা জমিয়ে বড় একটা মিষ্টির কোম্পানি দিব।